সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং গার্ডিয়ানসদের জন্য আমরা টোটাল কারিকুলাম, টোটাল শিক্ষা ব্যবস্থা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আপনাদের জন্য সাজানোর কাজ করছি। আপনারা আস্থা রাখবেন। আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি যে আপনি আ ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়াশোনা করেছেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আপনি স্ট্র্যাটেজিক পলিসি বিষয়ে পড়াশোনা করেছেন। তো আপনার পড়াশোনার যে বাস্তবতা সেটা আসলে আপনার ক্যারিয়ারে রিফ্লেক্ট হয়েছে। আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হয়েছেন। আপনি স্ট্র্যাটেজি পড়াশোনা করার পরে আপনি সরকারের অংশ হয়ে পলিসি মেকিং এর পার্ট হয়েছেন। কিন্তু বাংলাদেশের সমাজ বাস্তবতা হলো যে বেশিরভাগ আমাদের মধ্যে মানুষ যারা যে বিষয়ে পড়াশোনা করে এসেছি, সাবসিডাইজড পড়াশোনা করে এলেও সেই পেশায় আমরা আসলে কেরিয়ার গড়তে পারি না। এই যে একটা সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতাটাকে নিরসন করতে আপনার সরকার কি ভাবছে? মানে আপনি বললেন যে যেটা নিয়ে পড়াশোনা সেটা নিয়ে কাজ। তো বেশিরভাগ সময় যেটা হয় যে আপনি যদি টেকনিক্যাল পড়াশোনা না করেন, তাহলে ওই নন টেকনিক্যাল পড়াশোনার স্পেসিফিক কর্মক্ষেত্র থাকে না। সো তখন জেনারেল যেকোনো কিছুতেই মানুষ কাজে যায়। আর স্পেসিফিক টেকনিক্যাল পড়াশোনা থাকলে সেটা বেশিরভাগ সময় তারা ওই টেকনিক্যাল ফিল্ডে যায়। তবে বেশিরভাগ সময় মানে সবাই যায় তা না। অনেক ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টিংয়ে চলে যায়, বিজনেস ম্যানেজমেন্টে চলে যায়, ডাক্তার অন্য কিছুতে চলে যায় বা অন্য কিছু। সো এই জিনিসগুলো যে হয় না তা না। তবে আমাদের দেশে যেটা আপনি একটা জিনিস উত্থাপন করলেন সাবসিডাইজড, এটা গুরুত্বপূর্ণ। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেটা আপনি বুয়েট বলেন মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ যেগুলো সরকারি বলেন বা মেডিকেল কলেজে যেগুলো সরকারি ডিএমসি বা ওগুলো। এগুলোতে আমাদের ট্যাক্স পেয়াররা অনেক বড়ভাবে ভর্তুকি দেয়, সাবসিডাইজ করে শিক্ষার্থীদের এডুকেশনের জন্য। সো তখন আমাদের একটা এক্সপেকটেশন থাকাটা বোধহয় খারাপ কিছু না যে স জনগণের সাবসিডাইজড বা ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সাবসিডাইজড যে এডুকেশনটা সেটা জনগণকে সার্ভ করবে। অফকোর্স। সো সেই ডাক্তার দেশে ডাক্তারি করবে, বিদেশে যেয়ে ডাক্তারি করবে না। সেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের দায়িত্বটাই পালন করবে। হঠাৎ করে সরকারি অফিসার ইউএনও বা অন্য কিছু হয়ে যাবে না। তো ওটার কিছু ব্যবস্থা হয়তো করা উচিত। তবে আরেকদিকে কাউন্টার পয়েন্টটা হলো যে কোনো সময় কেউ যদি ভালো কিছু করতে চায়, সেখানে নিরুৎসাহী করা যাবে না। সরকারি চাকরির স্ট্রাকচারটা আসলে এমন হতে হবে যেন আমরা টেকনিক্যাল এডুকেশন নিয়ে যারা এসেছেন, মানে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পিওর সায়েন্সেস হোক, তারা যেন বড়ভাবে সেটার মূল্যায়ন পায়, যেন তাদের আপনার অ্যাট্রাকশনটা অ্যাডমিন ক্যাডারের দিকে অনেক বেশি চলে না যায়। আচ্ছা, একটা ভিন্ন প্রশ্ন যে আপনার নির্বাচনের সময় আমরা একটা প্রচারণা দেখেছি যে আপনি গুলশানের বাসিন্দা। গুলশানের বাসিন্দা বলতে যেটা মিন করা হয়েছিল যে একটু পশ, এলিগ্যান্ট। কিন্তু আপনি নির্বাচন করলেন মোহাম্মদপুর এলাকা থেকে। মোহাম্মদপুর একটা মিক্সড সোসাইটি। সেখানে ভালো-মন্দ মিলিয়ে এবং আরো কিছু ব্যাপার তো আছেই। এই প্রোপাগান্ডাটা থাকা সত্ত্বেও মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি নির্বাচিত হলেন এবং আপনি সরকারের অংশ হিসেবে প্রতিমন্ত্রীও হলেন। এখন এই গুলশান আর মোহাম্মদপুরের সমন্বয়টা আসলে আপনি কিভাবে করেন? আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমার প্রতিপক্ষ যারা নির্বাচনে ছিলেন, এখন আর না, কারণ নির্বাচনের প্রতিপক্ষ ছিলেন। বাট নির্বাচনে আমার প্রতিপক্ষ যারা ছিলেন, তারা আমার সম্বন্ধে সবচেয়ে নেতিবাচক কথা বের করতে পেরেছেন যে আমি মোহাম্মদপুরে না গুলশানে থাকি। কারণ নেতিবাচক অনেকের সম্বন্ধে অনেক কথা বেরিয়েছে। আমার সম্বন্ধে বেরিয়েছিল আমি মোহাম্মদপুর না গুলশানে থাকি। সো এটা তো পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমত। হ্যাভিং সেড দ্যাট, আসলে এই পুরো চিন্তাটাই ভ্রান্ত চিন্তা, ভুল চিন্তা। যেকোনো কেউ যেকোনো জায়গায় ১ নাম্বার থাকতে পারে তাই বলে সে দেশের নাগরিক না তা না। মোহাম্মদপুরে যেটা সত্যি কথা আমি আপনাকে বলি, মোহাম্মদপুরে শিক্ষিত সমাজের অংশীদার বাই শিয়ার নাম্বারস গুলশানের থেকে বেশি। গুলশানে বড়, বড় অট্টালিকায় যাদের দেখেন, তারা হয়তো শিক্ষিত। বাট ওভারঅল নাম্বার অফ শিক্ষিত ব্যক্তি গুলশানে যা, তার থেকে মোহাম্মদপুরে বেশি। একটা বড় কারণ হলো টোটাল গুলশান মিলে যা লোকজন আছে, আমার এক আদাবরে তাই লোকজন আছে। মানে পুরো গুলশান বনানী মিলে যত জনসংখ্যা, আমার এক আদাবরে সেই জনসংখ্যা। সো শিক্ষিত সমাজ কিন্তু আসলে গ্রেটার মোহাম্মদপুর মানে ঢাকা ১৩ আসনে আরো অনেক বেশি। এবং এটা একটা বড় কারণ যার জন্য আমি জয়লাভ করেছি। তারা আমাকে পছন্দ করেছেন। আমরা আবার একটু শিক্ষার দিকেই ফিরছি যে আপনি ১ম প্রশ্নের জবাবের সময় বলেছিলেন যে, আশা করা হয়ে থাকে যে বাংলাদেশের সাবসিডাইজড বাজেট থেকে যিনি পড়াশোনা করেছেন তিনি বাংলাদেশকেই সেবা দিবেন। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি যে টপ নচ মেধাবীদের আমরা ধরে রাখতে পারছি না এবং ব্রেইন ড্রেন এটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা, অনেক রেটরিক কথাবার্তা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো যে আপনি তো শুধু দেশপ্রেমের কথা বলে বা শুধু কথা বলে তাদেরকে রিটেইন করতে পারবেন না। হ্যাঁ, নিশ্চয়ই।
তাহলে এই যে একটা সুযোগ সুবিধার সমন্বয়হীনতা, মেধাবীদের ধরে রাখার যে মানে আমাদের দিক থেকে তাড়াটা নাই, এটা আপনারা কিভাবে মিটিগেট করবেন? এটা কি উচিত না যে আমাদের মেধাবীরা যদি আমাদের দেশে থাকতো, তারা যদি আমাদের অর্থনীতি, ইনফ্রাস্ট্রাকচার অবদান রাখতো, নিশ্চয়ই। এটা আপনারা কিভাবে করতে চান? এগেইন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেহেতু আমার ডিরেক্ট দায়িত্বের ইস্যু না, কারণ আমি প্রাথমিকের দায়িত্বে আছি। বাট এগেইন সরকার হিসেবে আমরা কি দেখতে চাই? ব্রেইন ড্রেইনেরও মাল্টিপল অ্যাসপেক্টস আছে। একটা অ্যাসপেক্ট আছে হলো যে সে এখানে তার মেধার প্রপার বিকাশের অবস্থান তৈরি হয়নি বলে সে বাইরে যেয়ে ওই মেধার বিকাশ করছে। মেধার বিকাশ হবার পর সেটার কোনো অবদান সে দেশে পাঠাতে পারছে না তা না কিন্তু। এই যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা বলি, আমাদের রেমিটেন্স যোদ্ধা কিন্তু ২ প্রকার। এক প্রকার হলো যারা লেবার সাপ্লাই করতে টেম্পোরারিলি বিদেশ যাচ্ছেন, গমন করছেন এবং তারপর তারা রেমিটেন্স পাঠাচ্ছেন। সবচেয়ে বড় আকারে এনারা আছেন। কিন্তু ওই যে আপনি ব্রেইন ড্রেন এর কথা বললেন, তারাও কিন্তু বিদেশে যেয়ে যে মেধা বিকাশ করছে, সেটার কিছু রেজাল্টস আমরা দেশে পাচ্ছি। এগেইন ওই রেমিটেন্স বা এই গিফটের আকারে। সো এটা একটা আছে। অবভিয়াসলি আমরা ব্রেইন ড্রেইনটাই চাই না। সো বাট এটা থেকে কোনো পজিটিভিটি নেই তা না কিন্তু। এটা জেনে ফার্স্ট এ মনে রাখাটা ভালো। কারণ বিকাশটা গুরুত্বপূর্ণ। এখন আমরা স্ট্রাকচারালি আমাদের সব জায়গাগুলো যদি আরো রোবাস্ট করি। যেমন মনে করেন একটা ভালো মডেল আছে চায়নার মডেল। চায়না আজ থেকে ৪০-৫০ বছর আগে, এগেইন আমি ১ম জীবনে চায়না গেছি বোধহয় আজ থেকে ৩০ বছর কাছাকাছি এরকম আগে। তো তখনও চায়না মোটামুটি ডেভেলপড। কিন্তু আবার গত বছর না তার আগের বছর যখন গেছি, তখন মানে ওই বিশাল চেঞ্জ। মানে এর মাঝখানে আরো ২-১ বার গেছি। তো প্রত্যেকবার গেলেই অনেক চেঞ্জ দেখা যায়। কেন এই চেঞ্জটা দেখা যায়? কারণ ওরা স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট গুলো করেছে যেখানে রিটেইন করতে পারে। এই স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট গুলো কিন্তু খুব মুশকিল না। মানে মেধার বিকাশ। তো মেধার বিকাশের জন্য কি করতে হবে? রেগুলেটরি ওভারসাইটটা হালকা করতে হবে। শক্ত কিন্তু হালকা। শক্ত কিন্তু হালকা মানে কি? মানে আপনি নতুন কিছু করতে চান। সরকার আপনাকে পারমিশন দিবে। পারমিশন নেয়াটার জন্য আপনার ৬ মাস ধরে ১০ টা অফিসের রেড টেপ এন্ড চক্কর কাটতে হবে না। কিন্তু পারমিশনটা পাবার পর আপনি কাজটা ঠিকভাবে করছেন কিনা সেটার জন্য সরকারি নজরদারিটা ঠিক থাকবে। তো শক্ত কিন্তু সোজা। এইটা যদি আমরা করতে পারি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১ম থেকে বলে এসেছেন যে এইটাই উনার প্রচেষ্টা থাকবে। সো এগেইন বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এটা হবে। আমার প্রাথমিকে আসলে এটা করার খুব বেশি জায়গা নেই এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং থেকে শুরু করে সব জায়গায় বারবার করে পরিষ্কার করেছেন এবং যেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব এই টাইপের জিনিসগুলো যেমন আপনি বলেন অনেক ধরনের আছে। লেবার মিনিস্ট্রি বলেন, কমার্স মিনিস্ট্রি বলেন, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বলেন, ইভেন এডুকেশন মিনিস্ট্রিও বলেন, বাট নট প্রাথমিক, অন্যটা। এই জায়গাগুলোতে এগুলোর অনেক কাজ আছে। সেই সব জায়গাগুলোতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ১ম থেকে পরিষ্কার করেছেন। যে ওই যে আমি যেভাবে বললাম যে সোজা কিন্তু শক্ত, এইটা যেন স্ট্রাকচারালি নিয়ে আসা হয়। আমি আশাবাদী খুব শীঘ্রই বাংলাদেশের জনগণ দেখবেন কি চেঞ্জেস গুলো আমরা আনছি এবং সেখান থেকে কয়েক বছরের ভেতরে হয়তো এই ব্রেইন ড্রেইন এর প্রবলেমটাও আস্তে, আস্তে মিটিগেট করা শুরু হবে। আমাদের অভিভাবকদের দিক থেকে একটা অভিযোগ যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভীষণ আনস্টেবল। ঘন, ঘন সিলেবাস পরিবর্তন, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, নম্বর বন্টন নিয়ে। অনেক সময় দেখা যায় যে শিক্ষকরাই কনফিউজড। মানে এত বারবার পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে তারা কিন্তু বাংলা মিডিয়াম ছেড়ে ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছেন। এখন সবাই তো সেটা পারছে না। যে পারছে না সেই শিক্ষা ব্যবস্থা গিনিপিগে পরিণত হচ্ছে। তাহলে আমরা কি একটা স্টেবল শিক্ষা ব্যবস্থা পাবো না? এই বিষয়ে আপনার সরকার কি কোনো পদক্ষেপ নিবে? এটা যেহেতু স্পেসিফিক শিক্ষা নিয়ে আপনি কথা বলছেন, তাহলে আমি আমার দায়িত্বের পরিধির বাইরে কথা বলব না। আমি শুধু প্রাথমিক নিয়ে কথা বলব। এবং প্রাথমিক নিয়ে কথা বলার সময় আমি বলব যে আপনি প্রবলেমটা যেভাবে আখ্যায়িত করেছেন তার থেকে আরো বড় প্রবলেম। সো আপনি বলেছেন যে যারা আ অর্থনৈতিকভাবে সচ্ছল, তাদের সন্তানদেরকে তারা ইংলিশ মিডিয়ামে দিচ্ছে। এর বাইরেও কিন্ডারগার্টেন মানে বাংলা কিন্ডারগার্টেনে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, সরকারি স্কুল থেকে সরে যাচ্ছে। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরে যাচ্ছে। এবং একই সাথে যারা পারছে তারা ইংলিশ মিডিয়ামের দিকে যাচ্ছে। এটার বদল আনবার জন্য এই যে আপনি বললেন সিলেবাস বারবার চেঞ্জ, আরেকবার চেঞ্জ হবে। এটা আমি এখনই আপনার শোর মাধ্যমে আমি নিউজে বলেছি, সবাইকে বলেছি, আমি আবার বলছি, আরেকবার চেঞ্জ হবে। তবে ২ টো জিনিস এখানে মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো এই চেঞ্জটা হুট করে হবে না। এই যে গত ১-২ মাস ধরে আমি প্রত্যেকটা মিডিয়ামে অ্যানাউন্স করছি চেঞ্জ হবে এবং প্রত্যেকটা মিডিয়ামে একই সাথে অ্যানাউন্স করছি যে এই চেঞ্জটা ওভার 2 ইয়ার্স আসবে। এবং
মিনিমাম মানে কারিকুলাম চেঞ্জের ১ বছর আগে সব টিচাররা জানবে কি কারিকুলাম চেঞ্জ হচ্ছে। টিচার ট্রেনিং এ সেটা চলে যাবে। টেক্সট বুক কি হবে সেটার কিছু নমুনা সবার কাছে পৌঁছে যাবে। গার্ডিয়ানদের কাছে, স্কুলদের কাছে, শিক্ষার্থীদের কাছে। এবং এমন কোনোভাবে কারিকুলাম চেঞ্জ হবে না যেটাতে কারেন্ট কারিকুলামে যারা আছেন তারা মানিয়ে নিতে পারবেন না পরের ক্লাসে যেয়ে। সো আপনি ক্লাস 2 তে এই কারিকুলামে আছেন, ক্লাস 3 তে নতুন কারিকুলামে যেয়ে আপনি মানিয়ে নিতে পারবেন না, এমন কোনো চেঞ্জ হবে না। সো এই সবকিছুর আলোকে আমরা চেঞ্জ করছি এবং দ্বিতীয় আপনি যেটা বললেন না যে ইংলিশ মিডিয়ামে যাচ্ছে। আমরা কারিকুলামটা এমনভাবে চেঞ্জ করছি যেন একটা সামঞ্জস্য থাকে সবার কারিকুলামের ভেতরে। সম্প্রতি আপনি একটা বই লিখেছেন, 'দ্য লার্নিং নেশন'। জি। তো এই বইয়ের বিষয়বস্তুটা কি? এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নাকি আপনার নিজস্ব কোনো চিন্তাভাবনা? এই বইটা আসলে লিখেছি গত বছর। তখনও নির্বাচন হয়নি। এবং এটা অ্যাকচুয়ালি পিউরলি একটা একাডেমিক বই। মানে একটা রিসার্চ করা একাডেমিক একটা বই। তো এই বইটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে যেখানে আছে, কেন এখানে আছে? কিভাবে এখানে আসলো? ভুল ত্রুটিগুলো বড় দাগে কি ছিল? এবং আগামী দিনগুলোতে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যেতে পারে সেটা নিয়ে বৃহত্তর আলোচনা। সো শিক্ষা ব্যবস্থা মানে প্রাইমারি স্কুলিং থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, মাদ্রাসা এডুকেশন সবকিছুরই কোন জায়গায় প্রবলেমগুলো সবচেয়ে বড়ভাবে আখ্যায়িত হয়েছে? ইভেন কি মানে থিংস লাইক ওই যে প্রাইভেট কোচিং বা এই জিনিসগুলো সবচেয়ে বড়ভাবে আখ্যায়িত হয়েছে এবং কি করলে এখান থেকে এবং এগেইন একাডেমিক ডিসকাশন নট মানে পলিসি লেভেল একাডেমিক ডিসকাশন নট যে আমি মনে করি এটা। না, পলিসি লেভেল একাডেমিক ডিসকাশনের একটা বই। সো ওই জায়গা থেকে আমি এখনো মনে করি যদিও এই বইটা যখন লিখেছিলাম তখন আমি এই দায়িত্বে ছিলাম না। এই দায়িত্বে আসার পর আরো অনেক নতুন বাস্তবতার সম্মুখীন হয়েছি। কিন্তু আমি এখনো মনে করি যে ওই বইতে পলিসি সাজেশনস অনেক কিছু আছে। যেগুলো হয়তো আমরা যদি সরকারি পর্যায়ে বাস্তবায়ন করতে চেষ্টা করি তাহলে ভালোই হবে, মন্দ হবে না। বাংলাদেশের চাকরির ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে সাবজেক্ট পড়েছে বাংলাদেশেই চাকরি করছে, কিন্তু যেমন আমি পার্সোনালি একজনকে চিনি, তিনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এর উপরে পিএইচডি ডিগ্রিধারী। কিন্তু তার কর্মক্ষেত্র হলো প্রশাসন ও অর্থ নিয়ে। এরকম অনেক পিএইচডি ডিগ্রিধারী আছে। মানে পিএইচডি তো আসলে সে ওই বিষয়ের টোটালি এক্সপার্ট। কিন্তু সে তার ওই টপিকে না থেকে ভিন্ন ক্যারিয়ার গঠন করতে বাধ্য হচ্ছে। অথবা দেখি আমরা যে ইঞ্জিনিয়ারিং পড়ে পুলিশ হচ্ছে অথবা ডাক্তারি পড়ে প্রশাসন হচ্ছে। এই যে ক্যারিয়ারে মিসম্যাচ, এটার সামাজিক বাস্তবতা আছে যে যেই চাকরিটাকে বেশি গ্লোরিফাই করা হয়, সেই চাকরিটা মানুষ করতে চায়। তাহলে যে পেশাগতভাবে যে সাবজেক্টটা পড়েছে তাকে যথাযথ সম্মান দেওয়ার ব্যবস্থাটা আপনারা করবেন কিনা? তাকে নিজের পেশায় রিটেইন করার জন্য। প্রথমত আমি বলব মানে পুরো বিশ্বে এখন একটা পিএইচডি ইনফ্লেশন হয়ে গেছে আরকি। দরকার নাই কিন্তু করব পিএইচডি করব নামের সাথে ডাক্তার লাগানোর জন্য, ডক্টর লাগানোর জন্য। কারণ পিএইচডি আসলে আমি এটা আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। পিএইচডি মানে একটা সাবজেক্টের এক্সপার্ট না। পিএইচডি মানে একটা সাবজেক্টের খুব ছোট্ট একটা ক্ষেত্রে, খুব ছোট্ট একটা নিশ ক্ষেত্রে আপনি বড়ভাবে জ্ঞানী। বাট খুব ছোট্ট একটা নিশ ক্ষেত্রে। জি। সো ওই যে জিনিসটা নিয়ে আপনি ৪ বা ৫ বছর রিসার্চ করছেন এবং ইউজুয়ালি যেটা হয়, যেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় কমপ্লেইন করি বা সরকারি বিশ্ববিদ্যালয়ে সবসময় কমপ্লেইন করি যে একজন ব্যক্তি যেটা নিয়ে আসলে পড়াশোনা করতে চেয়েছেন, সেটা পড়াশোনার সুযোগ বেশিরভাগ সময় তারা পান না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবার পর স্কোরের উপরে ভিত্তি করে আপনাকে তাদের মতো করে আপনাকে প্লেস করে দেয়া হয়। সো আপনি পড়তে চান ফিজিক্স, আপনাকে দেয়া হলো ইসলামিক ইতিহাস। হ্যাঁ? তো সেই জায়গায় ওই পিএইচডি কিছুদূর এরকম হয়। আপনি আসলে কি করতে চান এটা গুরুত্বপূর্ণ না। আপনি আপনার থিসিস অ্যাডভাইজার কাকে পেয়েছেন, সে আপনাকে কি সাজেস্ট করেছে, ওই সময় কি প্রচলিত আছে যার জন্য আপনি একটু ফান্ডিং পেতে পারেন, আপনি সেই হিসেবে পিএইচডি করেছেন। এটাতে লম্বা আলোচনায় না যাই কারণ আপনার আলোচনা আসলে পিএইচডি রিলেটেড ছিল না। আপনার আলোচনা ছিল কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে এটা ১ম এ যেহেতু একবার আপনি বলেছিলেন তখনই আমি এটা অ্যাড্রেস করেছিলাম যে আমাদেরও একটা প্রয়োজনীয়তা আছে যে সকল আপনার টেকনিক্যালি স্কিলড কর্মক্ষেত্রে ওই মূল্যায়নটা দেয়া যেন ওখানে যারা ভালোভাবে স্কিলড তারা ওখানে থাকতে চায়। আরেকটা অ্যাডিশনাল ইনসেনটিভ থাকে। অনেক সময় অনেকে ক্যারিয়ার চেঞ্জ করবে। ইঞ্জিনিয়ার যে অ্যাকাউন্ট্যান্ট হবে, অ্যাকাউন্ট্যান্ট যে হয়তো অ্যাকচুয়ারিয়াল সায়েন্সেস মানে কাছাকাছি কিছু অন্য কিছুতে চলে যাবে। কিন্তু বড় দাগে যেন এটা না হয় বা কর্মক্ষেত্রে সঠিক ইনসেনটিভস নেই, সেই কারণে হচ্ছে, এইটা যেন না হয়, এটা আসলে সরকারের দেখার একটা বিষয় আছে। আরেকটা দেখার বিষয় আছে হলো, যেটা ওই যে এগেইন অফ ক্যামেরা আপনি উত্থাপন করেছিলেন, সাবসিডাইজড এডুকেশন। যেখানে ট্যাক্স পেয়াররা বড় করে অবদান রাখছেন, ওই এডুকেশনটা প্রদান করবার জন্য। এগেইন ইঞ্জিনিয়ারিং, সরকারি ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো, সরকারি মেডিকেল স্কুলগুলো। ওই জায়গায় নিশ্চয়ই কোনো একটা
কোনো একটা বাধ্যবাধকতা তৈরি করা উচিত যে সে সরকারি মানে ট্যাক্স পেয়ারের টাকায় যে পড়াশোনাটা লাভ করেছে, সেখান থেকে যেন ট্যাক্স পেয়ার কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়। আবার একটু শিক্ষায় ফিরি যে একটা সহজ শিক্ষা ব্যবস্থায় আমরা ছিলাম। মোটামুটি না পড়েও পাস করার একটা ব্যাপার ছিল। বা অল্প পড়ে ভালো রেজাল্টের একটা ইনফ্লেশন আমরা দেখেছি। তো এ এখন হুট করে আপনারা বলতেছেন পড়তে হবে, কষ্ট হচ্ছে। অভিভাবকদেরও কিছু গ্রিভেন্স আছে। তো এই যে ছাত্ররা হুট করে পড়ার টেবিলে আপনারা বসাবেন, এই বিষয়টা আপনারা কিভাবে কোপ আপ করার চিন্তা করছেন? নাকি মানে যেমন আছে তেমন ওইভাবেই করবেন? প্রাথমিকে পড়তে হবে না, জানতে হবে এবং এই জানাটা স্কুলই আপনার জন্য ব্যবস্থা করবে। সো আমরা দায়িত্ব নিচ্ছি যেন স্কুল সিস্টেমটা আপনাকে ফাউন্ডেশনাল নলেজ শক্তভাবে দিয়ে ক্লাস 6 এ মানে মাধ্যমিকে উত্থাপন করতে পারে। হ্যাঁ, শিশুদের পড়তে হবে, এটা সত্যি কথা। শিক্ষার্থীদের পড়তে হবে। কিন্তু পড়ার ইন্টারেস্টটা আনার দায়িত্ব স্কুলের। মানে কোমলমতি শিক্ষার্থীদের সবকিছুতে আমরা ব্লেম করব, এই ফিলসফিতে আমরা বিশ্বাসী না। ঠিক। সো আমরা ডিজাইন করব সিস্টেম যেখানে তারা সুন্দরভাবে জেনে শিখে বের হবে। আমাদের মানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্যটাকে খুব নেগলেক্টেড একটা ফিল্ড মনে করি। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের দেখা যায় ফলাফল খারাপ করলে তারা আত্মহত্যা করে। এ ধরনের বাজে ঘটনাগুলোও ঘটে এবং বয়ঃসন্ধিকাল পার হওয়ার সময় তাদের মানসিক অবস্থার বিভিন্ন ব্যাপার ঘটে। তো এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ওরকম কোনো ব্যবস্থা নেবে? এগেইন আপনি প্রাথমিকের বাইরে চলে গেছেন। বাট তবু আমি যেহেতু টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি হালকা হলেও অ্যাড্রেস করি। একটা বড় কারণ, এগেইন এটা আমি সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করছি না, এটা পরিষ্কার করে নিই, এটা আমি পার্সোনাল লেভেলে অ্যাড্রেস করছি। একটা বড় কারণ আমরা দেখি যে এই ধরনের মেন্টাল অ্যাফ্লিকশনস যেটার কথা আপনি বললেন, এটা হলো কারণ আ এই যে পরীক্ষা কেন্দ্রিক এবং পরীক্ষার রেজাল্ট কেন্দ্রিক আ আ বিশ্লেষণের একটা প্রবণতা। তো আমরা সারা বছর শিক্ষার্থীদেরকে কতখানি কি পড়াচ্ছি এটার দিকে ফোকাস না করে পরীক্ষার প্রেশারটা এবং পরীক্ষার আ রেজাল্টের প্রেশারটা। এই জায়গা থেকে আমার মনে হয় ওই যে অ্যাসেসমেন্টের আবার ২ টো প্রকার আছে ফর্মেটিভ, সামেটিভ। ফর্মেটিভটা হলো আরকি রেগুলার মূল্যায়ন করতে থাকে এবং সেটার ভিত্তিতে আপনাকে দেখা হয়। আর সামেটিভ হলো ১ টা ২ টো বড় পরীক্ষার ভিত্তিতে আপনাকে দেখা হয়। সো এখানে মনে করেন আপনি যদি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম দেখেন, আ তারা পুরোপুরি আমাদের মতো ফুললি সামেটিভ ছিল পরীক্ষার ভিত্তিতে। গত বেশ কিছু কয়েক দশক ধরে তারা দুটো একটা মিশ্রণ আনতে শুরু করেছে। আবার আমেরিকান এডুকেশন সিস্টেম দেখেন, ওখানে পুরোটাই ফর্মেটিভ। সামেটিভ ১ টা ২ টো পরীক্ষা আছে, আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। ওই পরীক্ষাগুলো যেমন মনে করেন সামেটিভ পরীক্ষা আছে আ আ এসএটিস, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। ইউনিভার্সিটি যেতে হলে ওই পরীক্ষাটা দিতে হবে। দিতে হবে তাও বাধ্যতামূলক না। বেশ কিছু ইউনিভার্সিটিতে দিতে হয়, সব ইউনিভার্সিটিতে না। এবং আপনার ওই যে স্কুলের যে আপনার ১২ বছর ছিল হাই স্কুল পর্যন্ত, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক। এই ১২ বছর আপনার রেগুলারলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয়। সো টিচাররা, স্কুলরা দায়িত্ব নিয়ে বলে, "আপনি এতখানি জানেন, এতখানি জানেন না।" ওটার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে নেয়। সো ওই যে এই একটা ব্যালেন্স আছে। তো আমি মনে করি, এগেইন আমি পার্সোনাল কথা বলছি, সরকার থেকে বলছি না। আমি মনে করি যে দুটোরই প্রয়োজন আছে ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ। তবে ফর্মেটিভ এ যদি আমরা গুরুত্ব আরেকটু বেশি দেই, তাহলে ওই যে সামেটিভ এর যে আ ইসেটা আছে, প্রেশারটা আছে, এটা অনেক দূর কমে আসবে। এটা যদি কমাতে পারি, এই যে যে ধরনের মেন্টাল অ্যাফ্লিকশন বলছেন, সেটা কমার একটা প্রবণতা আমরা দেখব। একই সাথে মেন্টাল হেলথটা গুরুত্বপূর্ণ। স্পেশালি যেগুলো অনেক বড়, বড় স্কুল, মানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সেই জায়গাটায় এই ধরনের আ কোনো সার্ভিসেস, কাউন্সেলিং অ্যান্ড হোয়াট নট সার্ভিসেস শিক্ষার্থীর জন্য থাকাটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আ আপনার এলাকা নিয়ে একটু প্রশ্ন করি। সেটা হলো যে আপনার এলাকাটা অনেক বড়। মোহাম্মদপুর অনেক বড় এলাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জনমনে বিভ্রান্তি আছে। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা। কিন্তু আন্ডারওয়ার্ল্ড এর রাজধানী বলা হয় মোহাম্মদপুরকে। এটা কি মিথ নাকি সত্যি? এটা আর অ্যাবসোলিউট মিথ। মানে আন্ডারওয়ার্ল্ড এর রাজধানী, আ আর আপনি যদি এটা বলেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে আন্ডারওয়ার্ল্ড এর রাজধানীও ঢাকা। সবকিছুর রাজধানীই ঢাকা। তবে মোহাম্মদপুর আন্ডারওয়ার্ল্ড এর রাজধানী, এটা একেবারেই ভুল ভ্রান্ত একটা চিন্তা। ঢাকা শহরের বেশ কিছু এলাকা আছে, যেই জায়গাগুলোতে আ ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটি একটু বেশি। অন্য জায়গাগুলোর মাত্রায় একটু বেশি। তার ভিতরে মোহাম্মদপুর পড়ে। মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকার অনেক এলাকা আছে এগুলো
তো এই কিছু প্রশাসনিক এলাকার থেকে পুনর্বিন্যাস করবেন কিনা? মানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারা? জি, এগুলো অনেক কিছু চলছে। আমরা কার্যরত আছি। আ টোটাল মোহাম্মদপুর এখন ৩ টা থানায় বিভক্ত। বড় ২ টো থানা, আরেকটা থানা আরকি আপনার মোহাম্মদপুর থানা, আপনার শেরেবাংলা থানা ছোট্ট একটা অংশ দেখে। এটা মানে আমি ঢাকাতে আরো আমার যে এলাকা সেই হিসেবে বলছি আরকি। আর আপনার আদাবর থানা। তো মোহাম্মদপুর থানা আসলে এত বড় একটা জনগোষ্ঠীকে সার্ভ করতে চেষ্টা করে যেটা একটা থানার দ্বারা সম্ভব না। এক্সাক্ট। সো আমরা এখন এটাকে ৩ টা থানায় ভাঙা না সরি আরো ২ টো নতুন থানা গড়ার কাজ করছি। রায়ের বাজার একটা থানা, বছিলা একটা থানা। একজন প্রতিমন্ত্রী হিসেবে আসলে আপনার দায়িত্বটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আর আ আপনার মানে মন্ত্রণালয় কেন্দ্রিক আগামী ৬ মাস ১ বছরের যদি প্ল্যানটা বলেন যে আমরা আসলে মানে কমিটমেন্টের জায়গাটা বুঝতে চাচ্ছি যে আপনারা কি করবেন? যে যাতে আমরা পরবর্তীতে মিলিয়ে দেখতে পারবো। দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বেশ কিছু জিনিস মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অ্যানাউন্স করেছে। প্রাথমিকে আমরা আ সকল শিক্ষার্থীদের জন্য আ সর্ট অফ যে প্রক্রিয়ায় আছি যে সকল শিক্ষার্থীদেরকে আপনার প্রত্যেক বছর নতুন ইউনিফর্ম দেয়া হবে, জুতা দেয়া হবে, ব্যাগ দেয়া হবে। একবেলা পুষ্টিকর খাবার দেয়া হবে। সেগুলার পাইলটিং শুরু হয়ে গেছে। পুষ্টিকর খাবার অনেক জায়গায় আমরা দিচ্ছি। কিছু ভুল ত্রুটি বের হচ্ছে সো দ্যাট আমরা যখন ফুল নেশন ওয়াইড যাব তখন এই ভুল ত্রুটিগুলো সমন্বয় করে মানে শুধরে দিয়ে তারপর আমরা করতে পারবো। জুলাই মাসের ভেতরে আমরা আশাবাদী যে পাইলট ওই যে ইউনিফর্ম, জুতা, ব্যাগ এগুলো আমরা বিতরণ করতে পারবো। স্পোর্টস, কালচার এই জিনিসগুলো আমরা বড়ভাবে প্রাথমিকেও মানে ক্লাস 4-5 এর জন্য আমরা কারিকুলামে ঢুকাচ্ছি। সো ইতিমধ্যে এই জিনিসগুলোর কাজ যে প্রত্যেকটা জেলা, উপজেলা লেভেলে স্পোর্টস ট্রেইনার্স, কোচেস, আ কালচারাল টিচার্স এগুলোর কাজ শুরু হয়ে গেছে। কারিকুলাম সম্বন্ধে আপনাকে ইতিমধ্যে আমি বলেছি। সকল আপনার মিডিয়ামগুলোকে সমন্বয় করে নিয়ে আসা। সো আমরা অনেক কিছু করছি। বেশ কিছু জিনিসের যেমন ওই যে ইউনিফর্ম, ব্যাগ, মিড ডে মিল এগুলো হয়তো ২-৩ মাসের ভেতরে দেখবেন। সমন্বয় করা কারিকুলামের কাজগুলো এগুলো হয়তো ৬ মাস ১ বছরের ভেতরে দেখবেন। সো ওই টাইমলাইন গুলো ওইভাবে চলতে থাকবে। শিক্ষকতা মিস করছেন নাকি মন্ত্রিত্ব উপভোগ করছেন? ২ টা সময়ের মধ্যে না পার্থক্য যদি দেখেন বলেন। কাজ তো কাজ, দায়িত্ব। এখন আমরা দায়িত্ব পালন করি। যখন একাডেমিক হিসেবে পিওরলি কাজ করতাম, তখন রিসার্চ আর ক্লাসরুমে সবচেয়ে বেশি সময় যেত। তখনও কিন্তু রাজনীতিতে প্রচুর সময় যেত। কিন্তু দায়িত্ব কোনো সময় অবহেলা হতো না। তো এখন যখন মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছি, তখন মন্ত্রণালয়ের দায়িত্বে যেমন অবহেলা হবে না, আবার একই সাথে কিন্তু আমার একটা এলাকার দায়িত্বও আছে। ওই এলাকার দায়িত্বেও অবহেলা হবে না। সরকারি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জনগণের আস্থা ফিরিয়ে আনতে আপনারা তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং গার্ডিয়ানসদের জন্য আমরা টোটাল কারিকুলাম, টোটাল শিক্ষা ব্যবস্থা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আপনাদের জন্য সাজানোর কাজ করছি। আপনারা আস্থা রাখবেন। আগামী দিনগুলোতে আমরা এনশিওর করব যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন আগের দিনগুলোতে যেই মানের ছিল যে সকলে ডিসি, এসপি, মন্ত্রী, এমপি সবাই তাদের বাচ্চাদেরকে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতো। আমি আশাবাদী আগামী দিনগুলোতেও ওই স্ট্যান্ডার্ডে আমরা ফিরে যাব যে সবাই গর্বের সাথে আপনাদের সন্তানদেরকে প্রাথমিক সরকারি বিদ্যালয়ে আপনারা পাঠাবেন।